ডক্টর স্নেহাশিস সুরকে। ডক্টর সুর তার আপন ভাষণ এখন দেবেন। ডক্টর সুর। ধন্যবাদ। উপস্থিত সকলকে আমার সশ্রদ্ধ নমস্কার। মঞ্চে উপস্থিত মমতা, এখানে রয়েছেন অধ্যাপক দিলীপ মজুমদার এবং সংস্থার সভাপতি শুভেন্দু বারিক এবং আমার অত্যন্ত শ্রদ্ধার এবং প্রিয় মানুষ স্বপন মুখোপাধ্যায়, তাছাড়া স্বরূপদা বা অসিতদা তারা রয়েছেন। আর সত্যি কথা বলতে কি, এইরকম একটা গুণীজনের সামনে কিছু বলতে হবে এটা আমি ভাবিনি। আমার অনেক প্রিয়জন এখানে এসছেন, এটা আমার যেমন ভালো লাগারও বটে, ভয়েরও বটে। মাননীয় প্রাক্তন উপাচার্য মহোদয়, মাননীয় বিচারক মহোদয়, মাননীয় বিশিষ্ট কবি, তাছাড়াও বিশ্বজ্যোতি সাধনা দিয়ে আপনারা জানেন রাঘব হোসেন বোস স্কুলের মাননীয় প্রধান শিক্ষয়িত্রী এবং আমার সতীর্থ বোমস এবং আমার দূরদর্শন পরিবারের অলোক রায় ঘটক থেকে শুরু করে অনেকে এখানে উপস্থিত আছেন। আমি জানি না আমার উপর যে দায়িত্বটা দেওয়া হয়েছে আমি তার যোগ্য ব্যক্তি কিনা। আমার একটাই পরিচয়, আমি একজন পেশাগত সাংবাদিক, প্রায় 4 দশক এই পেশার সঙ্গে আছি। এখন সরকারিভাবে অবসর নিলেও তার সঙ্গে পেশার সঙ্গে অন্যভাবে যুক্ত আছি। আপনারা এখানে যারা এসেছেন, যে বিদগ্ধ মানুষেরা, তারা সকলে এ বিষয়ে আমার থেকে ভালো বলবেন, এটা আমার বিশ্বাস। আমি সাহিত্যের ছাত্র নই, সাহিত্যিক তো নই, তবে একটা সুবিধে বলা উচিত না যে তপনদা যে আসতে পারেননি, অন্তত তপনদাকে আমরা শ্রদ্ধা জানাই, তার দ্রুত আরোগ্য কামনা করি। এবং তপন বন্দ্যোপাধ্যায় যত বড় আধিকারিকই হোক না কেন, যত বড় সাহিত্যিকই হোক না কেন, তিনি কিন্তু আসতেন। একটা এই ভার্টিগো রোগটা এমন একটাই, হঠাৎ করে যখন হয় তখন বিশ্রাম করা ছাড়া আর কোনো পথ নেই। যদি অন্য কিছু হয়ে যেত তাহলে আমাদের খারাপ লাগতো। আশা করি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং বাড়িতে যতক্ষণ থাকবেন আরো বেশি করে লিখবেন। আমি ওনার লেখার খুব ভক্ত, ওনার অনেক বই আমার কাছে আছে। সেই বিখ্যাত ইঁদুর উপন্যাস বা ওনার আরো যে বইগুলো আছে, বিশেষ করে আমলাতন্ত্র নিয়ে আমি তার খুব ভক্ত। দেখুন, আজকে এখানে শারদোৎসব শব্দটা ব্যবহার করা হয়েছে। আজকে আমরা ব্যক্তিগত জীবনে প্রত্যেকেই খুব ব্যক্তি কেন্দ্রিক হয়ে উঠছি, প্রত্যেকেই আমরা খুব ভোগবাদী হয়ে উঠছি, প্রত্যেকেই আমরা আমাদের এই চলভাস যন্ত্রের ওপর নির্ভরশীল হয়ে যাচ্ছি, সারা সময়টা আমরা তার সঙ্গেই কাটাচ্ছি। এইরকম একটা পরিস্থিতিতে কলকাতার এই একটি গুরুত্বপূর্ণ এলাকা, এই এলাকা কিন্তু সব দিক থেকে গুরুত্বপূর্ণ। শিক্ষার আলোর দিক থেকে গুরুত্বপূর্ণ, চিকিৎসার দিক থেকে গুরুত্বপূর্ণ, খেলাধুলার দিক থেকে গুরুত্বপূর্ণ, শিল্প সাহিত্যের দিক থেকে গুরুত্বপূর্ণ। এখানে বহু মনীষীর পদধূলি পড়েছে, অষ্টাদশ শতাব্দী, ঊনবিংশ শতাব্দী এবং বিংশ শতাব্দীতেও পড়ছে, একবিংশতেও পড়বে। কিন্তু এইরকম একটা জায়গায় এখনো যে এতজন মানুষ মিলিত হচ্ছেন একটা সুস্থ চিন্তা করার জন্য, কিছু ভাবনা চিন্তা করার জন্য, আজকের দিনে আমার কাছে এটা একটা বড় পাওয়া। আপনাদের সাধুবাদ জানাই। বিষয়টা সাংবাদিকতা ও সাহিত্য। এখন সত্যি কথা বলতে কি, আমাকে স্বপনদা অনুরোধ করেছিলেন বলার জন্য। আমি তার উত্তরে একটাই বলেছিলাম যে আমাকে যদি প্রেস ক্লাবে এই বিষয়ে আলোচনাটা করাতে হয় তাহলে আমি আপনাকেই বলবো বক্তৃতা দিতে। আপনি আমার থেকে এই বিষয়ে যথেষ্ট ভালো গবেষক, যথেষ্ট ভালো বক্তা, কোনো সন্দেহ নেই। কিন্তু ওই প্রেস ক্লাব অনুষ্ঠানে যেমন আমার একটা বাইরের লোককে লাগে, ঠিক আমি যদিও এই এলাকায় আমি বহু অনুষ্ঠানে এসেছি, আমার এটা খুব নিজের এলাকা বলে মনে হয়। এখান থেকে রাঘবপুর, নেপালগঞ্জ সবকিছু, ঠাকুরপুকুর, বরিশা, বেহালা, কিন্তু স্বপনদারও একটা লোক লেগেছে আর কি। তো আমি সেই লোক পাত্র, আমি আর এর বেশি কিছু নয়। আমি
আরেকটা ব্যাপার হচ্ছে, আমি স্বপনদাকে যা যা অনুরোধ করি উনি আজ অব্দি না বলেন। তাহলে একটা তো চক্ষু লজ্জাও আছে, আমি আপনার মানুষ, আমি কি করে বলবো। খুব দেরি হয়ে গেছে প্রেস ক্লাবের প্রত্যেকটা সংখ্যায়। আপনারা জানেন ভগিনী নিবেদিতা ও সাংবাদিকতা একটা জটিল বিষয়। এটা নিয়ে স্বপনদার একটা লেখা ছিল, সেই পত্রিকাটা আমি ছেপেছি আরেকবার। হরিশ্চন্দ্র নিয়ে উনি লিখেছেন গতবারে, হরিশ্চন্দ্রের 200 বছর, হরিশ মুখোপাধ্যায়ের 200 বছর হচ্ছে, তাই তো। ফলে আমি না বলতে না পারার জন্য আমাকে এখানে আসতে হয়েছে। আমি নিজে কিছু বলতে চাই না। এই বিভিন্ন মনীষী, স্বপনদার মতো বিভিন্ন গবেষক লেখক এই বিষয়ে যা লিখেছেন, আমি একজন সাংবাদিক হিসেবে আমার যা কাজ সেটা সংকলন করে আপনাদের সামনে রাখা, এবং সত্যি যে আমি তাদের কথা বলছি সেই বস্তুনিষ্ঠতা দেখাবার জন্য আমি বইগুলো নিয়ে এসেছি আপনাদের সামনে, আমি সেগুলোই বলে দেব। আমি শুধু একজন পেশাজীবী হিসেবে বর্তমানের কথাটা প্রেক্ষিতটা দিয়ে শুরু করি। আসলে দূরদর্শন মানে আপনারা টেলিভিশন বোঝাতে কোন একটি বিশেষ সম্প্রচার সংস্থা নয়, সেইটা আসার পরে দেখা গেছে যে প্রতিদিন সন্ধ্যের মধ্যে মানুষ সবকিছু জেনে যাচ্ছে। সন্ধ্যে কেন, সঙ্গে সঙ্গে জেনে যাচ্ছে। কিন্তু এখনো সংবাদপত্র পড়ার অভ্যেস আমরা যে বয়সী, আপনারা যে বয়সী, তাদের একটা রয়েছে। সুতরাং সংবাদপত্রে তো আমরা জেনে গেছি, তাহলে অতিরিক্ত আমি কি পড়বো, সেইটা সূত্র ধরে এমন ভাবে লেখাটা ধারা তৈরি করা হচ্ছে, ভাষা, উপস্থাপনা, শব্দচয়ন, বাক্য গঠন, যার প্রসাদ গুণটা অনেক বেশি উন্নত হবে। এখন শুধু খবরটা দিয়ে দিয়েই দায়িত্বটা শেষ হচ্ছে না, আমরা কিভাবে দিচ্ছি যাতে আপনি আগ্রহ সহকারে পড়েন এমন একটা বিষয় যেটা আপনার ইতিমধ্যেই জানা হয়ে গেছে। ফলে লেখার প্রসাদ গুণ এই জিনিসটা কিন্তু এসে যাচ্ছে। দেখুন, সারা পৃথিবীতে সংবাদপত্র এবং সাহিত্যের একটা মেলবন্ধন আছে। সাহিত্য কীর্তিটা সংবাদপত্রের পাতার মধ্যে থেকে উঠে এসছে, এটা সুপ্রাচীন ইতিহাসেও ছিল। আমি এখানে শ্রদ্ধেয় অধ্যাপক অলোক রায়ের লেখা থেকে একটুখানি পড়বো, তখন আপনারা বুঝতে পারবেন যে উনি ব্রিটিশ সাহিত্য পত্রিকার উদাহরণ দিয়েছেন। আমি পুরোটা বেশি করে বলবো না, আপনাদের সময় বেশি নেই। ঠিক সেই রকম আমাদের দেশেও আছে। আবার এর একটা দ্বন্দ্ব আছে। অনেকে মনে করেন যে সাংবাদিকতার সূত্রে অনেক বড় বড় সাহিত্য প্রতিভা নষ্ট হয়ে গেছে। তারা সৃষ্টিমূলক সাহিত্যে যদি আরো বেশি সময় দিতে পারতেন, তাহলে হয়তো অনেক যুগান্তকারী সাহিত্য সৃষ্টি হতো, যেটা এখানে কি হয়েছে, কে বললেন, কি বললেন, এখানে এই হয়েছে, ওখানে ওই হয়েছে, এই মামুলি লেখা মানুষকে জানাতে গিয়ে সেটা শেষ হয়ে গেছে। কিন্তু সংবাদপত্রের যে সাপ্তাহিক জায়গা, রবিবারের পাতা বা কোথাও কোনো দেশে শুক্রবারের পাতা, সেখানে সাহিত্যপত্র থাকে। সাময়িক পত্রের মধ্যে কিন্তু সংবাদ এবং সাহিত্য একই সঙ্গে এসেছে। আমরা যদি আমাদের বাংলা সাময়িক পত্রের ধারাটা বলি, সেটাও আমি শ্রদ্ধেয় স্বপন বসু এবং মুনতাসির মামুনের বই থেকে কিছুটা বলার চেষ্টা করব। যে আপনারা দেখবেন প্রতিটি সাময়িক পত্রের ভেতরেই কিন্তু সাহিত্য উঠে আসছে, সেখানে কিন্তু পাল্টানো যাচ্ছে না। তারপরে যেটা হলো, ওই যেটা বলছিলাম যে সংবাদ লেখার ধারাটা, শৈলীটা পরিবর্তন করতে আমরা বাধ্য হলাম, কারণ পাঠককে তো ধরে রাখতে হবে। কারণ সে তো কেন পড়বে, তাও তখনও কোভিড মহামারী হয়নি। কোভিড মহামারীর পর কিন্তু প্রচার সংখ্যা অনেক কমছে। আমাদের দেশে সৌভাগ্যের বিষয় যে এখনো মানুষজন ছাপা খবরের কাগজ অভ্যেসের জন্য পড়েন, বা অনেক বেশি মানুষ আস্তে আস্তে তাদের ক্রয় ক্ষমতা বাড়ার জন্য পড়ছেন, এবং গণতান্ত্রিক চেতনা জাগ্রত হওয়ার জন্য তারা খবরের কাগজ পড়াটা তাদের অবশ্য কর্তব্যের মধ্যে রাখছেন, কেউ অভ্যেসে পড়ছেন। পরবর্তী প্রজন্ম কিন্তু খবরের কাগজ পড়ছে বা অন্য কোনো ভাবে খবর নিচ্ছে, সেটা এই যন্ত্র থেকে, সেটা ওই দূরদর্শন নামক ওই ধ্বনিদৃশ্য মাধ্যমের যন্ত্র থেকেও নয়। পৃথিবীতে কমে যাচ্ছে, ই নিউজ পেপারে ভরে যাচ্ছে, কিন্তু আমাদের এখানে 3% হলেও, যে পরিসংখ্যান 4% হলেও তার বার্ষিক বৃদ্ধি ঘটছে। এবং এই বৃদ্ধিতে
আঞ্চলিক ভাষার সংবাদপত্রের বৃদ্ধিটা অনেক বেশি হচ্ছে, যদিও এটা স্বতন্ত্র বিষয়, আমি তার মধ্যে যাচ্ছি না। কিন্তু লেখার শৈলী বা আঙ্গিকে কি বদল হচ্ছে এবং তার থেকে আমরা কি পাচ্ছি? তার থেকে আমরা একটা লেখার ধারা পাচ্ছি, তাকে বলা হয় ন্যারেটিভ জার্নালিজম। ন্যারেটিভ জার্নালিজম তার মানে আমার খবরটা জোগাড় করা বা তথ্যটা জোগাড় করা, বস্তুনিষ্ঠ এবং যাচাই করা, সেটা পুরোটা সাংবাদিকতার সূত্রে হচ্ছে। অর্থাৎ আমি যা লিখছি সেটা সত্য ঘটনাই লিখছি, সত্য ঘটনা অবলম্বনেই লিখছি, তার তথ্য প্রমাণ দিন ক্ষণ সবটাই লিখছি। ফলে তার যে খবরের যোগান সেটা সম্পূর্ণ সাংবাদিকতার সমস্ত যে নিরিখ, সেই নিরিখটা মেনে মান্যতা দিয়ে, এবং সাংবাদিকতার যে বলা হয় যাচাই করা, সেই যাচাই করে সেটা আসছে, কিন্তু সেটা আগমন। কিন্তু যখন সেটার উপস্থাপনা হচ্ছে তখন আর শুধু কি হয়েছে, কোথায় হয়েছে, কেন হয়েছে, কারা করেছে, কবে হয়েছে, এটা থাকছে না। তখন হয়ে যাচ্ছে একটা সাহিত্যের মতো করে উপস্থাপনা। একজন লেখক যেভাবে ছোট গল্প লেখেন টান টান উত্তেজনায়, সেখানে সময়ের গতি এগোচ্ছে পেছোচ্ছে, অর্থাৎ ঘটনার সূত্রপাত কিভাবে, তারপরে কি হয়েছিল, তারপরে কি হয়েছিল সেরকম নয়, অথবা উপান্তে কি হলো, মোদ্দা কথাটা কি হলো, সর্বশেষ কি ঘটলো সেটা দিয়ে যে সংবাদের সূচনা করা হয় সেটাও নয়। একটা অদ্ভুত ভাবে একটা অদৃশ্য স্বর কোথাও একটা গল্প বলার মতো আমাকে কেউ বলছে। ঘটনাগুলো বাস্তব, তথ্য পরিসংখ্যান যাচাই করা, কিন্তু উপস্থাপনাটা একটা সাহিত্য কীর্তি যার মধ্যে প্রসাদ গুণ আছে। আমার ওই লেখাটাই পড়তে ইচ্ছে করছে। যাই লিখুক, এমন কিছু মানুষ আছে তারা যদি সাধারণ একটা ফুটবল খেলাতে 2-1 গোল হয়েছে তার যদি খেলার বিবরণী দেন, সেই খেলা পুরোপুরি সরাসরি দেখার পরেও পরের দিন আমার পড়তে ইচ্ছে করবে। একেই তো আমরা প্রসাদ গুণ বলি। এই প্রসাদ গুণের জন্য সাহিত্য ভিত্তিক, অর্থাৎ আগমনটা, গ্রহণটা হচ্ছে সাংবাদিকতা ভিত্তিক, আর উপস্থাপনাটা হচ্ছে সাহিত্য ভিত্তিক। এই নতুন সাহিত্য কিন্তু পরতে পরতে সংবাদের মধ্যে এসে যাচ্ছে। এইখানে কিন্তু সংবাদ ও সাহিত্যের একটা বিশেষ নতুন করে তৈরি হচ্ছে, যাকে আমরা বিভিন্ন নামে ডাকি। কখনো আমরা বলি ন্যারেটিভ জার্নালিজম, কখনো আমরা বলি ইমার্সিভ জার্নালিজম। তার কারণ লেখক এবং পাঠক সেই ঘটনাক্রমের মধ্যে ঢুকে পড়ছেন, প্রবেশ করছেন। তিনি যেন দেখতে পাচ্ছেন পড়তে পড়তে তার চোখের সামনে একটা চিত্র ফুটে উঠছে, ছবি দেখতে পাচ্ছেন, তিনি ভাবছেন আমিও যেন ওখানেই আছি। এই রকম বর্ণনা চলে আসছে, সেই জন্য তাকে ইমার্সিভ বলা হয় বা ন্যারেটিভ জার্নালিজম বলা হয়। এবং আরেকটা ফর্ম এখন খুবই জনপ্রিয়, সেটাকে বলে লং ফর্ম জার্নালিজম। মানে ওই 100 শব্দ, ওই 200 শব্দ, ওই 50 শব্দ, ওই 400 শব্দ, ওই 600, বা একটা বড় 800, প্রথম পাতা থেকে 5 পাতায় আবার টেনে নিয়ে যাওয়া, তা নয়। একটা ধারাবাহিক ভাবে কোনো একটা ঘটনা, পরম্পরা, কোনো একটা উৎসব অনুষ্ঠান, সে কুম্ভ মেলাই হতে পারে, গঙ্গাসাগরই হতে পারে, তার মধ্যে একটা অদ্ভুত বর্ণনাক্রম আছে। যেন আমরা লেখকের চোখ দিয়ে সেখানে ভ্রমণ করছি, কোনো একটা ঘটনাকে আমরা লেখকের চোখ দিয়ে দেখছি। সে কোনো রাজার অভিভাষণ হতে পারে, কোনো প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ হতে পারে, তিনি কে শপথ নিলেন, কতজন মন্ত্রী শপথ নিলেন, কে কোন দপ্তর পেলেন, এর বাইরে ঠিক কিভাবে তৈরি হয়েছে রাষ্ট্রপতি ভবনের সেই অশোকা হল, নাকি রাষ্ট্রপতি ভবনের প্রাঙ্গণে হচ্ছে, কে কি করছে, ওই যে লোকটা কার্পেট ঠিক করছে সে কেমন লোক থেকে শুরু করে কোন মানুষ কোথায় বসবেন, কার চেয়ারটা একটু আগে, এর আগের বারে কাঠটা পরে ছিল, এখন একটু এগিয়ে গেছে, কাঠটা আবার দ্বিতীয় সারিতে চলে এসেছে, যিনি এবার শপথ নিচ্ছেন না তিনি জানা ছিল না তিনি ডান দিকে বসবে সবাই ভেবেছিল, দেখা গেল তিনি তৃতীয় সারিতে বসে আছেন। এর একটা অদ্ভুত বর্ণনা, যে বর্ণনাটা কিন্তু কে প্রধানমন্ত্রী, কে কজন মন্ত্রী সভায় রাষ্ট্রপতি শপথ পড়িয়েছেন, এগুলো নিয়ে কারোর আর জানার ইচ্ছে থাকে না, সেটা আগের দিন সন্ধ্যেতেই জেনেছেন। এই যে বর্ণনা, যেটা আমরা কালার স্টোরি বলি, এবং দেখবেন আপনারা আর এটা প্রথম আসে এই পরিবর্তনটা খেলার মাঠে। এই খেলার মাঠে আমরা
প্রতি মুহূর্তের একটা বর্ণনা দেওয়া হতো, এত মিনিটে বল ওখান থেকে নিয়ে ডান দিকে কোণ থেকে রাইট উইং আছে, বলটা নিয়ে এসে মাঝখানে মাইনাস করেছে এবং তারপর স্ট্রাইকার বাঁ দিকে একটা রেইনবো শট নিয়েছে, গোলকিপার ফার্স্ট পারে ছিল, বল গেছে সেকেন্ড পারে, এই সব লেখা হতো। এখন কিন্তু তা নয়, এখন ক্যাম্প স্টোরি, কার সঙ্গে কে কথা বলে না, ম্যানেজারের সঙ্গে কোচের ঝামেলা, এখানে রাজনীতি আছে, কোন রাজ্যের লোক প্রাধান্য পাচ্ছে, কে কি খেলো, কে কোথায় ফোন করলো, কে পরিবার নিয়ে আছে, কে কি করছে, এই ক্যাম্প স্টোরি এবং সাইড লাইনস, অর্থাৎ কালার দাও, কালার স্টোরি দাও, একটু কালার দাও, মানে স্টোরিতে একটু কালার দাও। এবং লং ফর্ম যেটা বললাম সেটা হচ্ছে যে দীর্ঘদিনে, মানে অনেক দিন ধরে দেখা, অনেক শব্দ ধরে লেখা, যেটা প্রকাশিত হবে এক নাগাড়ে। এই সাংবাদিকতাগুলো এসেছে ন্যারেটিভ জার্নালিজম, নিউ জার্নালিজম, ইমার্স জার্নালিজম এবং লং ফর্ম জার্নালিজম। এই জিনিসগুলো আমরা ফিচারের মধ্যেও দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি অনেক কিছুতে। দেখুন, আমি একজন সাহিত্যিকের উদাহরণ দেব, তিনি কিন্তু কখনো সাংবাদিক ছিলেন না, তিনি জীবনে অনেক সংগ্রাম করেছেন। আপনারা যদি আর্থার অ্যালির বই পড়েন, আর্থার অ্যালির বইতে দেখবেন উনি যে পেশা নিয়ে লিখছেন যেন মনে হচ্ছে ওই পেশাতেই তিনি 30 বছর চাকরি করেছেন। তিনি প্রত্যেকটা পেশা ধরে ধরে লিখছেন। যখন ওনার ইভিনিং নিউজ বইটা পড়া হয়, বা হোটেল যখন পড়া হয়, বা এয়ারপোর্ট যখন পড়া হয়, এয়ারপোর্টে একজন এয়ার হোস্টেস আর পাইলটের কি সম্পর্ক, একটা ইভিনিং নিউজ, একটা টেলিভিশন নিউজ সেন্টারে আমি যা দেখি, একটা বুলেটিন হওয়ার পরে কে কোথায় বসেছে ক্যান্টিনে চা খেতে, তার সঙ্গে কে কার সঙ্গে কথা বলছে, কে কাকে কি করছে, কে আর একটু বেশি সুবিধা পাবে, কে প্রাইম টাইম পড়বে, কে কি করবে, এই যে আলোচনা, যেন মনে হচ্ছে উনি ওখানেই কাজ করতেন। এইগুলো চলে আসে, সাংবাদিকতাও কিন্তু চলে আসে, উনি কিন্তু সাংবাদিক কখনো ছিলেন না। আমি আপনাদের বলেছি যে আমি আমার কথা খুব একটা বলবো না, আমি খানিকটা বিভিন্ন লেখার থেকে আপনাদের এটা পড়ে শোনাবো, যেটা আপনাদের ভালো লাগবে। সৈয়দ মনজুরুল ইসলামের সাংবাদিকতা ও সাহিত্য একটি রচনা থেকে আমি একটু পাঠ করছি। সাংবাদিকতা ও সাহিত্য দুই পথের পথিক, যদিও এদের ভিতর কিছু মিল আছে। সাংবাদিকতা তার গল্প বা খবর, ইংরেজিতে স্টোরি কথাটা প্রচলিত। দেখুন, আজকে যদি আমাকে সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে বক্তৃতা করতে হয়, তাহলে এই জিনিসটা সব থেকে আগে বলতে হবে পরিষ্কার করে। আমরা কিন্তু বলি যে এই স্টোরিটা ছোট কর, স্টোরিটা বড় কর, তো স্টোরিটা দিলি, স্টোরিটা ভালো হয়েছে রে, মানে পুরোটাই আমাদের কাছে আমরা স্টোরি বলি। তার কারণ হচ্ছে যে স্টোরি টেলিং, ওটা তো একটা ঘটনার বিবরণ দেয়। এই বিবরণ মানে আমরা কাউকে বলছি, একটা গল্প আছে তার মধ্যে, একটা ঘটনা আছে। গল্প মানে যে সেটা ফিকশন তা নয়, সেটা যে রূপাত্মক তা নয়, সেটা কিন্তু বাস্তবধর্মী ঘটনা। ফলে আমাদের পরিভাষায় নিউজটা দে বা নিউজটা ছোট হয়েছে, নিউজটা বড় হবে কেউ বলে না। খবরের কাগজে বা বেতারে বা টেলিভিশনে সবাই একটাই বলে, স্টোরিটা তাড়াতাড়ি ছেড়ে দে, তাড়াতাড়ি ছেড়ে দে, আমার কাজ আছে, বা স্টোরিটা একটু টাইট কর, একটু ছোট কর, স্টোরিটা একটু বড় কর, একটু খেলিয়ে লে, একটু কালার দে, স্টোরিটা তো স্টোরি তো ভালোই হয়। এই যে স্টোরি মানে সাহিত্য কিন্তু ভেতরেই এসে যায়। তার কারণ বিষয়টা হচ্ছে গল্প বলা। এই স্টোরি কিন্তু খুঁজে বেড়ায় প্রতিদিনের জীবন থেকে, যেখানে রাজনীতি থাকে অনেকটা জায়গা জুড়ে, কিন্তু সেই গল্প তথ্যভিত্তিক ও সত্যভিত্তিক। সেই গল্পে কল্পনা মেশানো হলে তা হলুদ হয়ে যায়। সাহিত্য গল্প খোঁজে প্রতিদিনের জীবন থেকে, কিন্তু তাতে সত্যটা প্রধান হয়ে দাঁড়ায় না, বরং সত্যকে কল্পনার নানা রঙে মিশিয়ে বাস্তবের জায়গায় পরাবাস্তব জুড়ে দিয়ে তাকে দেখা অদেখার অনেক মাত্রায় ফেলে এর উৎপাদন। অর্থাৎ সাহিত্য কিন্তু অনেক জীবনধর্মী হতে পারে, জীবন থেকে ঘটনা, যেটাকে আমরা প্লট বলি, সেগুলো বেছে নেওয়া হয়, কিন্তু তার মানে ওই ঘটনাটাই যে ওই নায়কের চরিত্রে হয়েছিল তা কিন্তু নয়। কি হতে পারে একজন চিকিৎসকের জীবনে, কি হতে পারে একজন আইনজীবীর জীবনে, কি হতে পারে একজন উঠতি লেখকের জীবনে, সেইটা আপন মনের মাধুরী মিশিয়ে মোটামুটি কোনটা হতে পারে সেটা বাস্তব কিছুটা এবং তার সঙ্গে আরো কিছু যোগ করে, একটা কল্পনা যোগ করে একটা অদ্ভুত সুন্দর মনোরম একটা জায়গা তৈরি করা হয়। একটা এখানে কিন্তু দেখুন পুরোটাই সত্যনিষ্ঠ থাকে না, সেটা সত্যের বাইরে একটা স্বাধীনতা আছে। এই যে আমরা ক্রিয়েটিভ রাইটিং বলি না, দু ধরনের রাইটিং আছে। একটা হচ্ছে ক্রিয়েটিভ রাইটিং, ধরুন
যেমন কবিতা, এখানে অনেক কবি আছে, একজন একটা কবিতা লিখলেন, সেই কবিতাটা আমি ভাববো সেটা প্রেমের কবিতা, উনি ভাববেন সেটা দেশমাতৃকার প্রতি লেখা, আরেকজন ভাববেন সেটা প্রকৃতির প্রতি লেখা, আরেকজন অন্য কিছুও ভাবতে পারে। কারোর কিছু এসে যাবে না, কবি মুচকি হাসবেন, আমি আমার মতো ব্যাখ্যা করে আমার ভালো লাগবে, উনি ওনার মতো ব্যাখ্যা করে ভালো লাগবে, তার মতো ব্যাখ্যা করে ভালো লাগবে। কিন্তু আমি সাংবাদিক যদি একটা প্রতিবেদন করি এবং সেই প্রতিবেদন করে যদি বলা হয় যে আপনারা যেখানে বসে আছেন আপনাদের হাতের ডান দিকে এবং নাক বরাবর যে প্রথম দরজা, এই দরজাটা দিয়ে আপনারা বেরিয়ে প্রত্যেকে ডান দিকে যাবেন, এইটা বলার পর যদি অর্ধেক লোক এই দিকের দরজা দিয়ে বেরোয় বা ওই দিকের দরজা দিয়ে বেরোয় বা বেরিয়ে গিয়ে বাঁ দিকে যায়, তাহলে কিন্তু আমার ক্ষেপণটা বা আমার জ্ঞাপনটা যথার্থ হলো না, আমি একজন গণজ্ঞাপক হিসেবে ব্যর্থ হলাম। এইটাই হচ্ছে জার্নালিস্টিক রাইটিং, যেটা এবিসিডির উপরে নির্ভর করে, অ্যাকিউরেসি, ব্রেভিটি, ক্ল্যারিটি এন্ড ডেডলাইন। এখানে আমার কিছু করার নেই, যা ঘটছে সেটা ছোট করে, সুন্দর করে, সহজ করে পৌঁছে দেওয়া। সাংবাদিকতার শক্তি সত্যের পেছনে, বস্তুনিষ্ঠ, তথ্য নির্ভর। আশেপাশে যেসব বিষয় আশয় থাকে তাদের আলোয় নিয়ে আসা, তথ্য ও সত্যের অবিকৃত উপস্থাপনা এবং গল্প খবরে হয়ে ওঠার অনিবার্যতায়, কারণ ওটা খবর হবে, সব গল্পই তো খবর হবে না। সাংবাদিকতার একটি আকর্ষণ হচ্ছে বিশ্লেষণ, ঘটনা অনুঘটনার পাত্রপাত্রীর উদ্দেশ্যে। অনেক সময় খবরকে আকর্ষণীয় করার জন্য কোনো সাংবাদিক তার ভাষায় উপমা, অপেক্ষা, অলংকার ব্যবহৃত করতে পারেন, নাটকীয়তার আশ্রয় দিতে পারেন। কিন্তু সাহিত্যের গুণাবলী একজন সাংবাদিকের কাজে দেখাও যেতে পারে, কিন্তু শেষ বিচারে একে সত্যের সাহিত্য বলা যেতে পারে। অর্থাৎ সাহিত্যের গুণগুলো সাংবাদিকতার উপরে এসে জুড়ে যায়, কারণ সত্য থেকে সরে গেলে সেটা সাংবাদিকতা থাকে না। এই যে কয়েকজন বিখ্যাত লেখক যাদের কথা বারবার আসবে, চার্লস ডিকেন্স, আর্নেস্ট হেমিংওয়ে, মার্ক টোয়েন, এরা সবাই সাংবাদিক ছিলেন। গার্সিয়া মার্কেসও সাংবাদিকতা করেছেন, আমরা পরে তাদের কথায় আসবো। আমি খুব একটা অনেকগুলো বলার আছে, আমি কতক্ষণ বলবো স্বপনদা সেটা বলবেন। আমি ব্রডকাস্টার, তো আমি 2 মিনিটও বলতে পারি, 20 মিনিটও বলতে পারি। হ্যাঁ হ্যাঁ, মানে যতক্ষণ লোকে বসে থাকবেন। তো এই যে বিষয়গুলো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সংবাদ এবং সাহিত্যের একটা যোগাযোগ প্রথম থেকেই রয়েছে। তার মধ্যে দেখুন, এই যে বাংলা গদ্য রীতি, অর্থাৎ আমরা তো মূলত আজকে বাংলা ভাষা নিয়ে কথা বলছি, তাহলে এইখানে গদ্যের মধ্যে যে বিবর্তনটা এসছে, এই যে বিবর্তনের মধ্যে চলিতটা আসা, বিবর্তনের মধ্যে তার বিষয়গুলো আসা, এর মধ্যেও যদি ধরুন আমি অরুণ কুমার মুখোপাধ্যায়ের বাংলা গদ্য রীতির ইতিহাস থেকে কিছু একটা দেখার চেষ্টা করি, তাহলে মনোভাব প্রকাশী ভাষার সার্থকতা, একজন অন্যজনের কাছে তার মনোভাব প্রকাশে ভাষার সাহায্য গ্রহণ করে। স্বভাবতই ভাষা যত স্বচ্ছ হবে, স্পষ্ট হবে, মনোভাব ততই স্পষ্ট হবে। তাই ভাষার প্রথম গুণ স্বচ্ছতা, স্পষ্টতা। কথাবার্তা ও লিখিত গদ্য রচনা আমরা পরের কাছেই মনোভাব প্রকাশ করি, সুতরাং কিভাবে পরের চিত্তকে অধিকার করা যায় আমরা সেদিকেই নজর থাকে। অস্বচ্ছতা, অস্পষ্টতা, ধোঁয়াটে ভাব বর্জন করাই ভাষার সাধনা। আন্তোন ফ্রান্স ফরাসি গদ্য স্টাইলের বর্ণনা দিতে গিয়ে বলেছেন, গদ্যের প্রধান গুণ স্বচ্ছতা, গভীর স্বচ্ছতা, অশেষ স্বচ্ছতা। অর্থাৎ মানুষ যেটা বুঝতে পারে, চিন্তা শৃঙ্খলা থেকে ভাষার স্বচ্ছতা আসে। ভাষাটা তখনই স্বচ্ছতা হবে যদি আমার চিন্তনটা খুব পরিষ্কার হয়। সেখানে চিন্তা দ্বৈধন, চিন্তার অসংলগ্নতা, প্রসঙ্গে সংখ্যাধিক্য, প্রসঙ্গচ্যুতি, একসঙ্গে যে কথা বলার প্রয়াস, অনাড়ম্বরতা, এইগুলো অবিবেচনা যদি থাকে তাহলে কিন্তু আমার ভাষাটা দুর্বল হয়ে যাবে। স্টাইলের আরেকটা গুণ হচ্ছে সংক্ষিপ্ততা বা পরিমিতি। বুদ্ধিদীপ্ত আলোচনা, আত্মা, পরিমিতি। ব্রেভিটি ইজ দ্য সোল অফ উইট। মন্তব্যের দ্বারা এই সত্যই হ্যামলেট নাটকের পলিনিয়াস বোঝাতে চেয়েছিলেন। আর প্রমথ চৌধুরী এই সত্যকেই উপস্থিত করেছিলেন তার বিশিষ্ট ভঙ্গিতে। অনেকখানি ভাব মুড়ে একটুখানি ভাষায় পরিণত না হলে রসগ্রাহী লোকের নিকট তা মুখরোচক হয় না। এই ধারণাটি যদি আমাদের মনে স্থান না পেত তাহলে আমরা সিকি পয়সার ভাবে আত্মহারা হয়ে কলার অমূল্য আত্মসংযম হতে ভ্রষ্ট হতুম না।
অতিকথন বর্জন করে, মৃত ভাষণে অসংযত ভাবোচ্ছ্বাস বর্জন করে আত্মসংযত পরিমিত বক্তব্যে উপনীত হবার সাধনাই ভাষার মূল বিষয়। দেখুন, এই যে কথাগুলো বলা হচ্ছে না, এটা সাহিত্যেরও ভাষা, সাংবাদিকতারও ভাষা। মূলত বলা যায় মূল বিষয়টা এই যে বলছেন যে সহজ করে বলবেন, সহজ কথা সহজ করে বলা, এই সহজ বলাটাই বোধহয় ভাষার প্রধান। এবং এই ভাষার তৃতীয় গুণ হচ্ছে, বা শৈলীর তৃতীয় গুণ হচ্ছে বৈচিত্র্য। অর্থাৎ কতটা বৈচিত্র্য আপনার কাছে থাকবে সেটা বড় কথা। বাংলা গদ্যের অন্যতম প্রধান বঙ্কিমচন্দ্র সরলতা গুণকে স্টাইলের অন্যতম গুণ বলে বলেছেন। তার দুটি মূল্যবান উক্তি আমি বঙ্কিমচন্দ্র থেকে একটু বলছি আপনাকে। রচনার প্রধান গুণ এবং প্রথম প্রয়োজন সরলতা এবং স্পষ্টতা। যে রচনা সকলে বুঝিতে পারে এবং পড়িবা মাত্র অর্থ বুঝিতে পারা যায়, অর্থ গৌরব থাকিলে তাহাই সর্বোৎকৃষ্ট রচনা। তাহার পর ভাষার সৌন্দর্য, সরলতা এবং স্পষ্টতার সহিত সৌন্দর্য মিশাইতে হইবে। অনেক রচনার মুখ্য উদ্দেশ্য সৌন্দর্য, সে স্থলে সৌন্দর্যের অনুরোধে শব্দের একটু অসাধারণতা সহ্য করিতে হইবে। সকল অলঙ্কারের শ্রেষ্ঠ অলঙ্কার সরলতা। অর্থাৎ সরলতা ও স্পষ্টতা, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। এই সাময়িক পত্রগুলো যেটা বলছিলাম, যে সাময়িক পত্র ধরে ধরে কিন্তু আমরা দেখেছি সাহিত্য তার মধ্যে এসেছে। আমরা যদি স্বপন বসুর 19 শতকের বাংলা সমাজ সাময়িক পত্র থেকে বলি, আমি বারবার বলছি যে আমার কথা শোনার জন্য আপনারা আসেননি। সাংবাদিক হিসেবে আমার কাজ এই বিশিষ্ট গবেষক ও লেখকদের তথ্যগুলো আপনাদের সামনে দেওয়া, এক জায়গায় করে, এটাই আমার কাজ। বাংলা গদ্যের বিবর্তন, সংবাদ সাময়িক পত্রের ভূমিকা। আমরা সাহিত্যের আগে না, সাহিত্যের যেটা মূল বিষয় গদ্য, গদ্যটা দিয়েই তো সাহিত্যটা তৈরি হয়। ফলে গদ্যের বিবর্তনটা ধরার চেষ্টা করা হচ্ছে, যেটাতে আমরা সাহিত্যের এবং সংবাদের, এবং এইখানে দেখুন কতটা মিল আমরা সেটা বুঝতে পারছি। 19 শতকের প্রথম দিকে বাংলা গদ্য পাঠ্যপুস্তক, ধর্মীয় ও সামাজিক পাদানুবাদ আর অন্য ভাষা থেকে অনুবাদের মধ্যেই আবদ্ধ ছিল। এই সীমাবদ্ধতা থেকে বাংলা গদ্যকে মুক্ত করলো সংবাদ সাময়িক পত্রগুলি। ধর্মীয় ও সামাজিক তর্ক বিতর্কের পাশাপাশি আটপৌরে জীবনের খুঁটিনাটি খবর, বড়লোকদের বিলাস ফ্যাশন, সতীদাহের নামে স্ত্রী হত্যা, সবকিছু ফুটে উঠতে লাগলো সংবাদপত্রের আয়নায়। প্রসারিত হলো বাংলা গদ্যের ভুবন। অর্থাৎ বাংলা গদ্য কিন্তু জনপ্রিয় হয়েছে সাময়িক পত্রের মাধ্যমে, যে সাময়িক পত্রে সংবাদও আছে, সাহিত্যও আছে। সুতরাং সেখানে সংবাদের সঙ্গে সঙ্গে সাহিত্যের গুণগুলো এসে গেছে। 1818 যখন সংবাদ সাময়িক পত্রের আবির্ভাব হলো, তখন বাংলা গদ্যে লেখা বইয়ের সংখ্যা 20-21টির বেশি নয়। এই কালে প্রকাশিত পত্রিকাগুলি গদ্যকেই বেছে নিল মত প্রকাশের বাহন হিসেবে। ঠিক কত পত্রিকা 19 শতকে প্রকাশিত হয়েছিল বলা কঠিন, তবে সংখ্যাটা 1200-র কিছু বেশি। এইসব পত্রিকার কোনটি ছিল দৈনিক, কোনটি সাপ্তাহিক, কোনটি আবার মাসিক। এইসব পত্রিকায় যে পরিমাণ গদ্য চর্চা হয়েছে তা থেকে বলা যায় 19 শতকে প্রকাশিত বিভিন্ন ধরনের বই এই গদ্য নিয়ে পরীক্ষা নিরীক্ষা যতখানি হয়েছে তার চেয়ে ঢের বেশি হয়েছে এই সব সংবাদ সাময়িক পত্রে। সংবাদপত্রের জন্ম সামাজিক প্রয়োজনে। প্রথম দিকে মানুষের কাছে গদ্যের মাধ্যমে বোধগম্য ভাষায় কিভাবে খবর পৌঁছে দেওয়া যায় তার বিচিত্র পরীক্ষা নিরীক্ষা করেছেন সংবাদপত্রের লেখকরা। আমি প্রত্যেকটা থেকে অল্প করে পড়ছি, বেশি করে পড়লে হয়তো একটু সময় চলে যাবে। দ্বিতীয়ত, স্বপন বসু এবং মুনতাসির মামুনের যে 2 শতকের বাংলা সংবাদ সাময়িক পত্রের যে কথাটা বলছিলাম, তাতে ওই শ্রদ্ধেয় অধ্যাপক অলোক রায়, আমার অত্যন্ত একজন শ্রদ্ধেয় মানুষ ছিলেন, শ্রদ্ধেয় অলোক রায়ের যে লেখা, সেইটার থেকে আমি ওই যে সাহিত্য এবং সংবাদ কিভাবে একই সঙ্গে সারা বিশ্বে ছিল সেইটা উনি বোঝাতে চেষ্টা করছেন। সংবাদপত্র ও সাহিত্যপত্র অনেকদিন পর্যন্ত এই দুয়ের স্বতন্ত্র অস্তিত্ব লক্ষ্য করা গেছে। 18 শতকের গোড়ার দিকে বিলেতে সংবাদপত্র বেশ জনপ্রিয় হয়ে ওঠে। দেশের ও বিদেশের খবর নিয়ে পত্রিকা বেরিয়েছে। বোঝা যায় বাণিজ্যিক উদ্যোগ হিসেবে খবরের কাগজ প্রকাশের কথা অনেকে ভেবেছেন। এমনকি যারা সাহিত্যিক তারাও সংবাদপত্র বার করেছেন, বা নিজে সম্পাদক প্রকাশক না হয়েও সংবাদপত্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত হচ্ছেন। আজ এর সঙ্গে নিজেদের প্রচারের জন্য পত্রিকার প্রয়োজন অনুভব করেছেন।
19 শতকে বাংলা সাময়িক পত্রের আদি যুগে যেসব পত্রিকা বেরিয়েছিল তার ঝোঁক ছিল সংবাদ পরিবেশনের দিকে। সমাচার দর্পণ 23 মে 1818, সাপ্তাহিকের নামকরণ থেকে শুরু করে প্রথম সংখ্যায় মুদ্রিত বিজ্ঞাপন থেকে জানা যায় পত্রিকাটিতে নানা ধরনের সমাচার ছাপা হতো। সমাচারের মধ্যে সাহিত্য সমাচারও স্থান পেত। ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত সংবাদপত্রের সেকালের কথা গ্রন্থে সাহিত্য শিরোনামায় নতুন পুস্তক এবং পত্রিকা প্রকাশের প্রচুর বিজ্ঞাপন রয়েছে। অর্থাৎ সাহিত্য কীর্তিগুলো সংবাদ হিসেবে হলেও সেই সাময়িক পত্রিকার মধ্যে চলে আসছে। এরপর কলকাতা প্রেস ক্লাব থেকে ডক্টর পার্থ চট্টোপাধ্যায়, অশোক সেনগুপ্ত এবং আমি একটা বই বাংলা সংবাদপত্রের 200 বছরে করার চেষ্টা করেছিলাম। তাতে আমার শ্রদ্ধেয় মাস্টারমশাই বিশিষ্ট সাংবাদিক এবং জীবনবাদী লেখক সাহিত্যিক ডক্টর পার্থ চট্টোপাধ্যায় একটা সুদীর্ঘ ভূমিকা লিখেছিলেন। আমি স্যারের ভূমিকা থেকে একটু পাঠ করছি, স্যারকে শ্রদ্ধা জানাচ্ছি। 200 বছর ধরে বাংলা সাহিত্য ও বাংলা সংবাদ সাময়িকপত্র হাত ধরাধরি করে চলেছে, অথচ সূচনারম্ভে আধুনিক সর্বজনবদ্ধ বাংলা গদ্যের জন্ম হয়েছে যেন সাংবাদিকতার গর্ভেই। 18 বছর ধরে ফোর্ট উইলিয়াম কলেজের সূতিকাগারে যে বাংলা গদ্য লালন করে এসেছেন পণ্ডিতরা, 18 বছর ধরে ফোর্ট উইলিয়াম কলেজের সূতিকাগারে যে বাংলা গদ্য লালন করে এসেছেন পণ্ডিতরা, তা থেকে এ ভাষা স্বতন্ত্র। সেই সাংবাদিক গদ্যই 60 বছর পরে বঙ্কিমচন্দ্রের হাত ধরে দ্রুত চলার শক্তি অর্জন করেছে। বাহুবলী হয়ে উঠেছে, উঠতে অবশ্য রবীন্দ্রনাথ পর্যন্ত অপেক্ষা করতে হয়। 200 বছর পরে 21 শতকের বাংলা সাহিত্যের গদ্য এখনো পরীক্ষার নানা স্তর অতিক্রম করেনি। এই গদ্য কখনো কবিতার মতো পেলক, কখনো তার বিষয়ের ভার সহ্য করতে অপারক। সে তুলনায় বাংলা সাংবাদিক গদ্য আজ মুক্তপক্ষ শঙ্খচিলের মতো বাধাবদ্ধ হারা। কখনো সে নেমে আসে মাটিতে, কখনো সে ঊর্ধ্ব আকাশে সোনালী ডানা স্থির রেখে আকাশের নীলের গভীরে মিশে যায়। বাংলা সাংবাদিক গদ্য এখন তৎসম শব্দকে বিদায় দিয়ে ভদ্র বাঙালির মুখের ভাষাকে মান্যতা দিয়েছে। সমাচার দর্পণই তার প্রতিকৃত। 200 বছরের বাংলা সংবাদপত্র তাই সমাচার দর্পণের কাছে ঋণী। অর্থাৎ আবারও আমরা বাংলা সাময়িক পত্র এবং তার সঙ্গে সংবাদ, সে দুটো কখনো একসঙ্গে কখনো আলাদা এবং একজনের উপর ভর করে আরেকজন কিভাবে আসছে সেইটা আমরা দেখার চেষ্টা করছি। আমরা যদি এরপরে এই সাময়িক পত্র প্রসঙ্গে পার্থজিৎ বন্দ্যোপাধ্যায়ের যে বই আছে সেইটার থেকে একটু দেখার চেষ্টা করি, তাহলে সেটাতেও আমরা বিশেষ করে আপনারা পড়লেই বুঝতে পারবেন যে কোন বিষয়ে আমরা যাচ্ছি। বাংলা সাহিত্য বরাবরই সাময়িক পত্র নির্ভর। বাংলা সাহিত্যের সমৃদ্ধিতে সাময়িক পত্রের ভূমিকা অতীব গুরুত্বপূর্ণ। সাময়িক পত্রই লেখক করে, নতুন সাহিত্যের পৃষ্ঠপোষকতা করে। প্রচার পত্রিকার সূচনায় বঙ্কিমচন্দ্র লিখেছিলেন, সাময়িক পত্র যদি যথাবিধি সম্পাদিত হয় তাহা হইলে সাময়িক পত্রের সাধারণ পাঠকের অন্য কোনো গ্রন্থ পড়িবার বিশেষ প্রয়োজন থাকে না। আর সাময়িক পত্রের সমকালীন লেখক ও ভাবকদিগের মনে যে সকল নতুন তত্ত্ব আবির্ভূত হয় তাহা সমাজে প্রচারিত করিবার সাময়িক পত্রেই সর্বোৎকৃষ্ট উপায়। সুতরাং আমরা এইগুলো দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে এবার আবার দেখুন বাংলা সাময়িক পত্রের ইতিবৃত্তে সন্দীপ কি বলছেন, সন্দীপ দত্ত। হ্যাঁ, 1889 সালে একটি মাসিক পত্রিকা বেরোয়, সাহিত্য কল্পদ্রুম। এইটা উদাহরণটা আমরা রেখেছি এখানে যে একজন ব্যক্তি যখন সে সাংবাদিক আবার সম্পাদক, সে একা এরকম অনেকে আছেন, তার ক্ষেত্রে কি দেখা যাচ্ছে সেইটা বোঝার জন্য 1889 সালে একটি মাসিক পত্রিকা বেরোয়, সাহিত্য কল্পদ্রুম। এই পত্রিকাটি 7ম সংখ্যা থেকে সম্পাদনার ভার নেন সুরেশচন্দ্র সমাজপতি। পরের বছর 1890 এপ্রিল থেকে সুরেশচন্দ্র নতুনভাবে একটি পত্রিকার সম্পাদনার কাজ শুরু করেন। সাহিত্য কল্পদ্রুম পত্রিকার নামের দ্বিতীয় অংশটি বাদ দিয়ে পত্রিকার নাম রাখা হয় সাহিত্য। 19 শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ পত্রিকা সাহিত্য। 1890 সালে উচ্চমানের দুটি সচিত্র মাসিক পত্র প্রকাশ ঘটে,
একটি সাহিত্য, অন্যটি জন্মভূমি। সাহিত্য পত্রিকাটি অর্থাৎ সাহিত্য নামের পত্রিকাটি প্রথম সংখ্যার সম্পাদক পত্রিকা প্রকাশের উদ্দেশ্য সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, বাংলা সাহিত্যের সেবার জন্য সাহিত্য নামক পত্রিকাটির জন্ম হইল। জাতীয় সাহিত্যের শ্রীবৃদ্ধি সাধন আমাদের একমাত্র উদ্দেশ্য। যা কিছু সত্য ও সুন্দর সাহিত্য নামক পত্রিকায় আমরা তাহারই প্রতিফলন ঘটিব। সত্য ও সুন্দরকে সাহিত্যে প্রতিফলন করতে বা প্রতিষ্ঠা করতে সুরেশচন্দ্র সমাজপতি নৈতিকতার দিক থেকে বিশেষ গুরুত্ব দেন। সাহিত্য পত্রিকায় ভ্রমণ কাহিনী, প্রবন্ধ, সমালোচনা, গল্প, কবিতা নিয়মিতভাবে প্রকাশিত হতো। চিত্রশালা নামে যে বিষয়টি ছিল সেখানে নানান ধরনের চিত্র প্রকাশ হতো। সুরেশচন্দ্র নিজে ছিলেন সাংবাদিক ও গল্পকার। সম্পাদক হিসেবে পত্রিকাটিকে একটি বিশেষ মর্যাদা দান করেছিলেন সন্দেহ নেই। রবীন্দ্রনাথের মেঘদূত, সোনার বাঁধন, প্রাচীন প্রত্নতত্ত্ব, গান, একটি পত্র ও রবীন্দ্রবাবুর পত্র প্রকাশিত হয়েছিল সাহিত্য পত্রিকায়। আমি যতটা সম্ভব সংক্ষেপ করার চেষ্টা করব। এরপরে আমরা দুজন মানুষের কথা আমাদের বলতেই হবে, তার মধ্যে একজন হেমিংওয়ে এবং আর একজন গাব্রিয়েল গার্সিয়া মার্কোস। আপনারা দেখবেন যে এই হেমিংওয়ে সম্বন্ধে যারা সমালোচনা করেছেন তারা বারবার বলছেন যে জার্নালিজম এন্ড লিটারেচার আর জেনারেলি ক্লাসিফাইড অ্যান্ড হাই এন্ড লো কালচার। এখানে সাহিত্যকে একটা হাই কালচার এবং সাংবাদিকতাকে একটা লো কালচার বলা হচ্ছে। সাংবাদিকতাটাকে একটা ডার্টি ওয়ার্ড, মানে সমাজে অতটা মান্যতা পেত না যতটা একজন সাহিত্যিক এবং ঐতিহাসিক পেতেন। কিন্তু হেমিংওয়ে এই দুটোই ছিলেন, সাংবাদিকও ছিলেন, তিনি সংবাদপত্রে চাকরি করেছেন, ওয়ার করেসপন্ডেন্ট ছিলেন, আবার তার লেখা যে কত বড়, তার যে উপন্যাসগুলো সেটা আমরা সবাই জানি এবং তার জন্য তিনি সর্বশ্রেষ্ঠ স্বীকৃতিও পেয়েছেন। তার অপর একজন গবেষক ফিলিস ফ্রাস বলছেন যে এই জার্নালিজম যেটা মানে সাংবাদিকতা, এবং উনি কিন্তু বলছেন সাংবাদিকতা, এটা কিন্তু উল্টো কথাগুলো আসছে, মানে আমরা তো সাংবাদিক, আমাদের সব দিকটাই বলতে হবে, মানে সাহিত্য এবং সাংবাদিকতা কোথাও মিশে যাচ্ছে আবার কোথাও পৃথক হচ্ছে, এই দুটো দিকই কিন্তু আমাদের দেখতে হবে। এই জার্নালিজমটা ব্যক্তিগত জীবন নির্ভর, মানে ঘটনা নির্ভর, অথচ সাহিত্যটা ততটা নির্ভর নয়। এই সাংবাদিকতার ক্ষেত্রে ঘটনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই ঘটনাটা যখন জনপরিসর থেকে চলে যাচ্ছে তখন আর সেই বিষয়টার গুরুত্ব থাকছে না, কিন্তু ওই ঘটনার ওপরে লিখিত কোনো উপন্যাস সেটা কালোজয়ী হয়ে যাচ্ছে। মানে এখানেই সাহিত্যের গুণ। সাংবাদিকতাটা ক্ষণস্থায়ী, কিন্তু ওই বিষয়ের উপরে দৈনন্দিন প্রতিবেদন হয়েছে সেটা ক্ষণস্থায়ী হয়ে গেছে, তার প্রসাদ গুণ নেই। আবার ওই ঘটনার উপরে লেখা উপন্যাস সেটা একটা কালোজয়ী হয়ে যাচ্ছে। এই যে ক্যারেক্টারিস্টিক, যার মানে সাংবাদিকতা এবং সাহিত্যের যে বিষয়গুলো বলা হচ্ছে, তাতে বলা হচ্ছে যে এই যা সাংবাদিকতা সাহিত্য নিয়ে যারা সাহিত্য করেন তারা পুরো সাহিত্য অঙ্গনের মধ্যে একটা অংশ, এইটাকে ওরা এইভাবে বিশ্লেষণ করছেন। দুটোকে এক না করে ওরা বলছেন হ্যাঁ এটা সাহিত্য, কিন্তু বিভিন্ন ধরনের, ভ্রমণ সাহিত্য একটা সাহিত্য, আত্মজীবনীও এক ধরনের সাহিত্য, সেরকম সাংবাদিকতা নির্ভর সাহিত্যকেও আর একটা সাহিত্য করতে চাইছেন। এই দেখুন, হেমিংওয়ে একবার একটা সাক্ষাৎকার দিয়েছিলেন, তাতে ওনাকে প্রশ্ন করা হয়েছিল তুমি তরুণ যারা সাংবাদিক হতে চান তাদের কি বলবে। তাতে তিনি বলেছিলেন তুমি কি তাদের সাংবাদিকতায় কাজ করতে যেতে বলবে যারা সাহিত্যিক হতে চায়। তো তাতে বলেছিলেন যে এই যে উনি নিজেও কিন্তু প্রথম জীবনে সাংবাদিকতা থেকেই শিখেছেন, এই যে এতটা দেখা, এইটাও কিন্তু হয়তো লোকে বলে যে উনি সাংবাদিকতা থেকে পেয়েছেন। এবং বলবেন, উনি বলছেন যে সংবাদপত্রে কাজ করাটা কিন্তু তোমার সাহিত্যিক হওয়ার ক্ষেত্রে অন্তরায় নয়, কিন্তু বুঝতে হবে তুমি কখন সেটা থেকে সরে এসে সম্পূর্ণভাবে সাহিত্য সেবায় মন দেবে। তুমি প্রাথমিকভাবে এই যে দেখার যে চেষ্টা, দেখার যে গুণটা, দেখার যে শৈলীটা, দেখার যে ক্ষমতাটা তুমি সাংবাদিকতার মাধ্যমে অর্জন করো, কিন্তু প্রতিদিনের ওই জিনিসটা তুমি কিন্তু ওর মধ্যে ঢুকে যেও না, পুরোটা নির্ভর করছে কখন তুমি বেরোতে পারবে। এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমি দ্বিধায়িত করছি না। এরপরে আমি যেটা বলেছি যে আমাকে অবশ্যই একবার গার্সিয়া মার্কোসের কথা বলতে হবে। তিনি একজন সাংবাদিক ছিলেন এবং তিনি বহু বিখ্যাত
উপন্যাস লিখেছেন, যে উপন্যাসগুলো কিন্তু পুরোটা কাল্পনিক, কল্পনার উপরে নয়, যেটাকে আমরা পরিভাষায় ফিকশন বলি, সেগুলো কিন্তু সত্য ঘটনার অবলম্বনে। যেমন ধরুন আমরা সকলেই জানি 100 Years of Solitude, যেটা 1967 প্রকাশিত, এর বহু লক্ষ লক্ষ কপি বিক্রি হয়েছে। ক্রনিকল অফ এ ডেথ ফোরটোল্ড, এটাও লাভ ইন দ্য টাইম অফ কলেরা, যেটা আমাদের কোভিড এর সময় বারবার এগুলো নিয়ে আলোচনা হতো। এখন এইগুলো কিন্তু ঘটনার উপরে নির্মিত, লিখিত উপন্যাসগুলো, এগুলো উপন্যাস বটে, কিন্তু সেই সঙ্গে এর মধ্যে কোনো ঘটনা আছে। ফলে এইখানে একজন সাংবাদিকের দেখাটা এবং সাহিত্যিকের উপস্থাপনাটা, যেটা বিশেষ করে হেমিংওয়ে এবং গাব্রিয়েল গার্সিয়া মার্কোস, আপনারা জানেন যে স্প্যানিশ ভাষায় লিখিত যারা সাহিত্যিক আছেন তাদের মধ্যে মার্কোস সারা পৃথিবীতে পরিচিত, অনুবাদ সব থেকে বেশি হয়েছে। সাহিত্য এবং সাংবাদিকতা এটা নিয়ে বলতে গেলে গৌরকিশোর ঘোষ সম্বন্ধে কিছু না বললে বোধহয় বলাটা শেষ হবে না। কিন্তু দেখুন, এইটা গৌরবাবু শতবর্ষে বেরিয়েছিল, তাতে বহু সাহিত্যিক তার যে সাহিত্য কীর্তি সেটা নিয়ে বারবার বলেছেন। ধরুন সুকান্ত চৌধুরী, জয়ন্ত সেনগুপ্ত, এবং ধরুন অনিতা অগ্নিহোত্রী, স্বপ্নময় চক্রবর্তী, অমর মিত্র, প্রচেত গুপ্ত, সুরঞ্জন দাস, সুমিতা চক্রবর্তী, এরা বারবার বলার চেষ্টা করেছেন যে এই দুটো ওনার জীবনের মধ্যে মিশে গেছে। এরা উপন্যাস ধরে ধরে দেখিয়েছেন যে ওই আবার ওই দেখার সুযোগটা গৌরবাবুর সাংবাদিকতা করেছেন বলে। এবং তার এটা দেখুন, সকলেই তো সাংবাদিকতা করে, সকলে কি লিখতে পারে? আপনারা জানেন কি না জানি না, প্রচেত কিন্তু একদম সাংবাদিকতা দিয়ে প্রচেত করত। আজকে দেখুন এই সময় উনি জনপ্রিয়তম সাহিত্যিক, তিনি কিন্তু প্রতিদিন সংবাদ জগতে আছেন, তিনি প্রতিদিন সংবাদে কাজ করেন, ভোরবেলা উঠে লেখেন, ওই জন্য খুব একটা বাইরে টাইরে অতটা যেতে পারে না। কিন্তু এই যে দেখাটা, কিন্তু প্রত্যেকের ভাষার একটা আলাদা ক্ষমতা থাকে, সাহিত্য তো সকলের দ্বারা হয় না, সাংবাদিকতা কোন রকমে কি হলো সেটা একটু ধরে ধরে লিখে দেওয়া যায়। এটা প্রত্যেকে উপন্যাস ধরে ধরে দেখিয়েছেন গৌরকিশোর ঘোষ সাংবাদিক এবং গৌরকিশোর ঘোষ লেখক, এবং তাতে প্রত্যেকে বলছেন তার দেখার চোখ এবং মানবতা। যদি গৌরকিশোর ঘোষকে এক কথায় প্রমাণ করে কিছু বলতে হয়, আমি জানি না, আমি ওনাকে দেখার সুযোগ আমার হয়েছে কিন্তু আমার দৃষ্টতা নেই, কিন্তু আমি ওনাকে বললে মানে একজন বড় মানুষ হিসেবেই বলবো, মানবতাবাদী হিসেবে বলবো। যদিও এম এন রায়ের সঙ্গে ওনাদের অনেকটাই হয়তো যোগাযোগ খানিকটা ছিল, এবং শিবনারায়ণ রায়ের সঙ্গেও বন্ধু সক্ষতা ছিল, অম্লান দত্তের সঙ্গে, তাই হোক আমি ওনাকে একজন মানবতাবাদী বলে মনে করি। এবং আপনারা জানেন তো যে উনি কিন্তু দত্তহীন ভাষায় লিখে গেছেন, বন্দে মাতরমের থেকে বন্দে মানবম শব্দটা আমার কাছে বেশি প্রিয়। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, মানুষকে উনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। আমি ওনাকে মানবতা বলি। দেখুন, আমরা এই ওনার সম্বন্ধে শামসুর রহমান সাহেব কি লিখেছেন সেইটা আমরা একটু দেখার চেষ্টা করব। মানে কোথায় ক্ষতি হয়েছে, গৌরকিশোর ঘোষ যদি সম্পূর্ণ সাহিত্যিক হতেন তাহলে কি হতো, সেইটা শামসুর রহমান সাহেব বলার চেষ্টা করেছেন। রূপদর্শীর কলম অক্ষয় হোক, কিন্তু যখন ভাবি রূপদর্শী আড়ালে গৌরকিশোর ঘোষ কত দ্রুত ঢাকা পড়ে যাচ্ছেন, তখন বিষণ্ণ বোধ করি। একদা এমনই এই কলকাতায় এবং জল পড়ে পাতা নড়ে মতো উপন্যাস লিখেছেন। তিনি কি তার সৃজনশীলতা খইয়ে দেবেন শুধুমাত্র সংবাদ ভাষ্য রচনা করে? আমি তার সাম্প্রতিক সাহিত্যকর্মের কথা ভুলে যাইনি তার সাগিনা মাহাতো সাফল্যের কথা, তলিয়ে যাবার আগে এবং কলকাতা এক প্রমোদ তরণী, হাহা ইত্যাদি সারা জাগানো লেখার কথাও আমার মনে আছে। কিন্তু তবুও বলবো, গৌরকিশোর ঘোষের মতো প্রতিভাবান লেখকের সৃজনশীলতা এই বৃত্তে সীমাবদ্ধ থাকতে পারে না। তিনি কি স্বেচ্ছাবন্দী এই বৃত্তে? শেষ পর্যন্ত সাংবাদিকতা কি গ্রাস করবে এই শক্তিশালী লেখককে? এখানেই বোধহয় শেষ করি। সাংবাদিকতা কতটা দেখার সুযোগ করে দেয়, আর সাহিত্য রচনার ক্ষমতা, শৈলী কতটা সাহিত্য করে তোলে তার লেখাকে, যার প্রসাদ গুণে মানুষ সেই সংবাদ ভিত্তিক জীবন থেকে উঠে আসা, বাস্তব থেকে উঠে আসা কোনো ঘটনা
যার মধ্যে পরতে পরতে হয়তো কিছুটা কল্পনা আছে, কিছুটা রচনা আছে, কিছুটা তৈরি করা আছে, সেইটাকে মানুষ কতটা নেন। সাময়িক পত্রের ওপরে কিভাবে সাহিত্য এসেছে, কিভাবে সাংবাদিকতা এসেছে সারা পৃথিবীতে, এবং আমরা হেমিংওয়ে, মার্কস এবং কিশোর ঘোষকে দেখলাম সাংবাদিকতা তাদের কতটা দেখার সুযোগ করে দিয়েছে, আর কতটা তাদের আরো 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 বড় সাহিত্যিক হতে অন্তরায় হয়েছে, এটা হয়তো আরো সময় জবাব দেবে। তবে সাহিত্য এবং সাংবাদিকতা অনেক কাছাকাছি জিনিস, একই বৃত্তের দুটি ফুল। একদম খবর লেখার সময় আমাদের আগেকার দিনের হার্ডকোর নিউজ এডিটররা, বার্তা সম্পাদকরা বলতেন অত কাব্যি করো না, কাব্যি করো না। এটাও যেমন ছিল এক সময়, ঠিক কথা ঠিক করে একদম নির্মেদ ভাবে প্রকাশ করার জন্যই ছিল। আবার গণমাধ্যমের যে বিবর্তন হয়েছে তাতে কোথাও পরতে পরতে সাহিত্যের প্রসাদ গুণ ঢুকে আসছে, যেটা পাঠককে আকর্ষণ করবে। সাহিত্য ও সাংবাদিকতা দুয়েরই জয় হোক। আমি অত্যন্ত কৃতজ্ঞ আপনারা আমাকে এই সুযোগ দিয়েছেন বলে। আমি নিজে কয়েকটা বলতে চাইনি, তাই আমি এই সব গুণীজনের ওপর আশ্রয় করেছি। আলোচনা